গণমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে দলটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। এ উপলক্ষে সকাল থেকেই দলে দলে ছাত্র জনতা এসে পৌঁছাতে শুরু করেন মানিক মিয়া এভিনিউতে। সময়ের সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে শত থেকে হাজারে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দল। এর আগে গতকাল রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসেবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আছেন সহকর্মী এস.এম. আরিফ। তার কাছ থেকে জানব নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অভিষেক আয়োজনের সবশেষ পরিস্থিতি। আরিফ, জাতীয় নাগরিক পার্টির অভিষেক আয়োজনে জনমানুষের অংশগ্রহণ কেমন দেখছেন আমাদের জানাবেন। আমাদের সংরক্ষিত আসনগুলোতে এখনো ঠিক অনেক সহযোগিতা বসে রয়েছে। তাদের আমি অনুরোধ করছি দল যেটি জাতীয় নাগরিক পার্টি নামে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, আমাদের যারা সহযোগিতা রয়েছে তারা এখনো সংরক্ষিত আসনগুলোতে বসে রয়েছে। আপনাদের অনুরোধ করছি আসনগুলো সেরে দেওয়ার জন্য। নতুন দলটি আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই ইতিমধ্যে কিন্তু সেই দলের নেতাকর্মী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা দেখেছি মানিক মিয়া এভিনিউতে কিন্তু তারা তাদের যে এই সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলে কিন্তু এই যে সাধারণ তাদের নাগরিক যে রয়েছেন, যারা নেতাকর্মী রয়েছেন তারা যেমনটি রয়েছেন আসতেছেন, তেমনি পাশাপাশি অন্যান্য যারা সাধারণ মানুষ আছে তারাও কারণ এভাবে আসলে কোনো দলের আত্মপ্রকাশ খুব একটা দেখা যায় না। সেক্ষেত্রে কিন্তু ভিন্নতাও বলা যাচ্ছে। এবারে জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে যে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি একটি অন্যরকম আবহ তৈরি করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু গতকালে কিন্তু এই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি, সেখানে কিন্তু তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে রয়েছেন, রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, নেতাকর্মী রয়েছেন, তাদেরকে কিন্তু এখানে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি যারা এবং পরিবারকে সামনে নিয়ে কিন্তু তারা এই যে দলটি সেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এবং পাশাপাশি থাকছেন জুলাই শহীদের যে আহত রয়েছেন, আহতরা যাদেরকে যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেছে সরকার, সেই সব আহত রয়েছেন, শহীদ পরিবার আসছেন, তাদের সামনে রেখেই কিন্তু এই নতুন দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগেই কিন্তু নামটি এখানে যারা রয়েছেন নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আসলে এখন পর্যন্ত সবাই আসা শুরু করেনি, কিছু কিছু নেতাকর্মী এসেছে এবং অনেকেই রাজনৈতিক যে দলের নেতাকর্মী অন্যান্য দলে রয়েছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন। এবং এখানে যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে তারা এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে ধারণ করেই কিন্তু এই দলটি সামনে যারা তাদের কার্যক্রম চালাবেন এবং গণতান্ত্রিক যে একটি ধারা সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা কাজ করে যাবেন। এবং পাশাপাশি গণমানুষের কথা যেটি তাদের জন আকাঙ্ক্ষা পূরণের একটি বাসনা বা ব্রত রয়েছে, তারা যেমনটি আগে থেকেই জানাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে কিন্তু আসলে জনগণের যে গণ আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারেনি, সেটি তারা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। এই ব্রত নিয়েই কিন্তু এই রাজনৈতিক নতুন যে রাজনৈতিক দল সেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এবং বিভিন্ন রাজনৈতিক দল যেটি বলছি তারা যারা আসছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তাদের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই যে সমাবেশ স্থলে আসছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগে থেকে গতকালে কিন্তু অনেকটা প্রকাশ হয়ে গেছে যে রাজনৈতিক দলের এই নতুন রাজনৈতিক দলের প্রধান ভূমিকায় কারা থাকতে পারেন, তার মধ্যে নাহিদ কিন্তু আহ্বায়ক হিসেবে রয়েছেন এবং পাশাপাশি আরো যে 6টি উচ্চ যে আছে সেটাকে কিন্তু আসলে বলা হচ্ছে যে হাসনাত কিন্তু দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠনের ভূমিকা রাখবেন এবং যার সার্জিস উত্তরাঞ্চলের এই যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু আসলে তবে শুধুমাত্র সেটি আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। তো এই ছিল আসলে এখান থেকে আমার সর্বশেষ।
দর্শক, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এস এম আরিফ। ক্ষমতা চিরস্থায়ী করতে এবং বহির্বিশ্বের সঙ্গে আছি এমনটা জাহির করতেই মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। প্রেস সচিব বলেন, শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটা সরকারের চেয়েও দলটির পক্ষ থেকেই তথ্য উপাত্ত সংগ্রহ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে। শফিকুল আলম বলেন, শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার। প্রেস সচিব বলেন, দেশের মানুষ কি ভাবছে, কি চায় তার চেয়ে বাইরের বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে আওয়ামী লীগ। ২৪-এর গণহত্যার সময়ও জঙ্গি প্রমাণের চেষ্টায় একই ধারা বজায় রেখেছিল আওয়ামী লীগ। উপরে সবাই ইনভেস্টিগেট করবেন, শাপলা চত্বরে কি হয়েছিল, কতজন আসলে মারা গিয়েছেন, এই পুরো জিনিসগুলো আমাদের জানা উচিত। এই কিলিংটা এগুলো করে সে আসলে দেশে একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করেছে। দ্বিতীয় হচ্ছে যে সে চেয়েছে যে তার ক্ষমতাটা পাকাপোক্ত হোক এবং অ্যাট দ্য সেম টাইম সে ওয়ার অ্যান্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে। বাইরে দেখিয়েছে যে আই এম ইয়োর গুড পার্টনার। আর মাত্র একদিন পরে মুসলিম সম্প্রদায়ের দীর্ঘ প্রতীক্ষিত রমজান মাস। আর রোজাকে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে দামের ঊর্ধ্ব গতিতে নাভিশ্বাস উঠেছে নাগরিকদের। মশলা, সবজি থেকে শুরু করে রমজানের আবশ্যিক ইফতারের অনুষঙ্গের দামও বাড়তি। লেবু শসার দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। ভোজ্য তেলের হদিশ কদিন আগে না থাকলেও এখন বাড়তি দামেই অহরহ বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। সব মিলে বাজারে এক নাস্তানাবুদ পরিস্থিতির মুখোমুখি ভোক্তারা। বিস্তারিত আবু সাইদপুর রিপোর্টে। দুয়ারে কড়া নাড়ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন রমজান মাস। অথচ এই প্রতীক্ষিত আর ত্যাগের মাসের মুহূর্তে গেল এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে এসে দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে নগরবাসীর। মশলা, লেবু, বেগুন, টমেটো, গাজর, পেঁয়াজ থেকে শুরু করে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেড়েছে মুরগি ও খেজুরের দামও। অন্য পণ্যের তুলনায় বেড়েছে ইফতার সংশ্লিষ্ট পণ্যের দাম। এটা সব ধর্মীয় কোনো অনুষ্ঠান হলে, আপনি ক্রিসমাস বলেন, পূজা উৎসব বলেন, ঈদ বলেন, তখন সবকিছু রিডিউস করে, দামটা একটু কমে যায়। কিন্তু আমাদের এখানে সবকিছু ব্যতিক্রম। এখানে এসে বাস্তব পরিস্থিতি দেখলাম যে বাজারের দাম ঊর্ধ্বমুখী। আয়টা লিমিটেড থাকলেও বাজারটা লিমিটের উপরে সবসময় চলে যাচ্ছে, তাহলে তো অসঙ্গতি এখানে থাকবে। বাজারে কিছুদিন আগেও ভোজ্য তেলের হদিশ না থাকলেও এখন বাড়তি দামে বোতলজাত খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে অহরহ। সব মিলিয়ে বিরক্ত ভোক্তাদের প্রশ্ন, বাজার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে দায়িত্বে কি কেউ নেই? আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলা হয় এটা প্রতি বছর রমজানে কিছু ব্যবসায়ীরা এই জিনিসটা করে। আপনি যে বেগুনটা কিনেছেন, এই বেগুন আগে কয় টাকা ছিল এবং রমজানকে পুঁজি করে এখন দাম কেমন? এখন 50 টাকাও কিনেছি আমি, আজকে 70 টাকা কেজি কিনলাম এই বেগুনটা। আগে কিনছি 50 টাকা। যেই লেবু এক সপ্তাহ আগে কিনছি ধরেন 10 টাকা, সেই লেবু এখন কিন্তু 18 টাকা পিস, এক পিসে 8 টাকা বেশি। পণ্যের বাড়তি দামের কারণ অকপটে স্বীকার করলেন ব্যবসায়ীরা। বেগুন, শসা, ক্ষীরা, লেবু, কাঁচামরিচ এর দামটা একটু বেশি। যত কিছু আছে সে এক মাসের বাজারটা একাত্র করতে আছে, এই কারণে বাজার কিছু ক্রাইসিস আছে, মালের শর্ট আছে, এই কারণে মালের দাম একটু বাড়তি। বেগুন আমি কাটলে কিনছি 40 টাকা, আজকে বেগুন 80 টাকা। একদিনে কি দাম বাড়তি হয়? কিন্তু ওই যে মালের আমদানি কম, মাল কম হয়েছে, এখন দাম বাড়তি। শুধু এখানেই শেষ নয়, মাছ, গরু, খাসি ও চালের দামেও লেগেছে বাড়তি দামের ছোঁয়া। বহির্বিশ্বে কোনো উৎসব কিংবা পার্বণে জিনিসপত্রের দাম কমে, যাতে করে মানুষ সাধ্যমতো তাদের ক্রয় করতে পারে। কিন্তু বাংলাদেশের চিত্রটা বরাবরই আলাদা। কোনো উৎসব কিংবা পার্বণে সব জিনিসপত্রের দাম বেড়ে যায়, যার ফলে নগরবাসীর মধ্যে একটা অসন্তোষ বিরাজ করে এবং ভোক্তারা বলেন যে যারা মনিটরিংয়ের দায়িত্বে থাকেন বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে, তারা আসলে কি করেন? তারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, নাকি শুধু রমজান মাস আসলেই তারা গাছ ঝাড়া দিয়ে ওঠেন? সেই প্রশ্ন কিন্তু এখন সবারই। কারণ বাজার থেকে আবু সাইদপু, মাই টিভি, ঢাকা। আগামী 7 দিনের মধ্যে বাজারে তেল সহ রমজানের সকল পণ্যের দাম কমে যাবে। এছাড়াও বাজারে যে সকল সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিশেষ শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে
ট্যানারি মালিকদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। তিনি আশা করেন কোনো বাজার কেন্দ্রিক সমস্যা হবে না। বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে এটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম ইনশাল্লাহ কমে যাবে আশা করি। যথেষ্ট স্বস্তিমূলক আছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অধিকাংশ মুসলিম প্রধান দেশে পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানা যাবে আজ সন্ধ্যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বৈঠক করবে এবং চাঁদ দেখা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। মক্কার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে দেশটি। মক্কায় যে সময় সন্ধ্যা 6টা বাজবে তখন বাংলাদেশের সময় হবে রাত 9টা। ফলে ওই সময়ই জানা যাবে হিজরি 1446 সালের রমজান মাস কবে শুরু হবে। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার থেকে। তবে আজ সন্ধ্যায় চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে রোববার। প্রতিবেদনে বলা হয়, সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে এশার জামাতের পর তারাবির নামাজ শুরু হবে। বাংলাদেশে শনিবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টা 42 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, রাত 2টা 42 মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পরে আরও 4টি এবং এরপর আরও একটি ইউনিট যোগ হয়। মোট 8টি ইউনিটের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও বলেন, রাত 3টা 27 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন কিভাবে লাগলো সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবরও জানা যায়নি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকা নিরাপদ বিচরণ নিশ্চিতে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ 6টি নদী অঞ্চল শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলায় 2 মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। আজ রাত 12টার পর থেকে আগামী মার্চ এপ্রিল 2 মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় নৌকা ও জালের মেরামত কাজ সারতে অনেক জেলেই নিয়েছেন প্রস্তুতি। 2 মাসের নিষেধাজ্ঞার সময় জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের। এবারে মাই টিভি বিশেষ। দীর্ঘ 6 বছর পর হওয়া বর্ধিত সভা শুধু দলীয় নেতাকর্মী নয়, দেশের সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারা। তাদের মতে তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে ব্যাপক ভূমিকা রাখবে। নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের ভোটাধিকার প্রয়োগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বলেও জানান জেলা, উপজেলা ও পৌরসভার শীর্ষ নেতারা। ইউসুফ আলীর বিশেষ রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের বাধার কারণে দীর্ঘ 6 বছর বর্ধিত সভা করতে পারেনি বিএনপি। তাই সারা দেশের নেতাদের মতামত নিতে সংসদ ভবনের এলডি হলে আয়োজন করা হয় বর্ধিত সভা। সর্বস্তরের নেতাকর্মী তারা কি বলতে, তারা কি ভাবছে রাজনীতি নিয়ে, আগামী দিনের নির্বাচন নিয়ে কি ভাবছে, তাদের মতামতের তো প্রয়োজন আছে। আমন্ত্রিত তৃণমূল পর্যায়ের নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় দলের পক্ষ থেকে। লন্ডনে অবস্থান করলেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ভার্চুয়ালি যোগদানে খুশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তৃণমূলের সমস্যাটাকে উপলব্ধি করা, রাষ্ট্র পরিচালনা সেটা প্রতিফলন ঘটানো। আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে ডেলিগেশন আসছেন, গঠনমূলক বক্তব্য দিয়েছেন আমাদের দেশের বেগম খালেদা জিয়া এবং তার পুত্র বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নেওয়ার জন্য উনি ডেকেছেন। সারা দেশের নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে। আমরা সত্যি মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছি, কারণ এরকম পরিবেশ আমরা দীর্ঘদিন 15-16 বছর পাইনি। স্বৈরাচার হাসিনা যাহা করেছেন তাহা না করার জন্য এই পদ্ধতির মধ্যে দিয়ে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন,
দেশের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তারেক রহমান সাহেবের আজকে নির্দেশনা আমি বিশ্বাস করি যে এটি তৃণমূল পর্যন্ত এই মেসেজ যাবে। তাদের মতে সারা দেশের মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতে ভূমিকা রাখবে বর্ধিত সভা। আর এর মাধ্যমে সরাসরি শুরু হলো তৃণমূলে বিএনপির নির্বাচনী যাত্রা। আগামী দিনে কি করণীয়, নির্বাচন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য দল প্রস্তুত থাকবে। আমাদের উনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলেছে। যতক্ষণ পর্যন্ত এই নির্বাচনের দাবি আমাদের আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকব। বিএনপিকে বিজয় করে আমরা ইনশাল্লাহ তারেক রহমানকে ফুলের মালা দিয়ে আমরা দেশে নিয়ে আসবো। দলীয় নির্দেশ মোতাবেক দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে নিজেদের নিবেদিত রাখবেন বলে জানান জেলা, উপজেলা ও পৌরসভার নেতারা। দেশকে এগিয়ে রাখার জন্য গণতন্ত্রকে রক্ষা করতে হবে এবং ব্যক্তিগত মানুষের স্বাধীনতাকে সবসময় প্রোটেকশন রাখতে হবে। এখন আমাদের কাজ হলো বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা তৈরি করা। আমরা সেই সিদ্ধান্তগুলো নির্দেশনাগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব। আমরা অতীতে যা করেছি এখনই তা করব, এখনই মাঠে আছি, ভবিষ্যতেও মাঠে থাকবো জনগণের পাশে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রযাত্রা রচিত হবে। নতুন উদ্যমে নতুনভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাব। 15 বছর যেভাবে ছিলাম সামনেও আমরা ওইভাবে থাকবো দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। কেন্দ্র থেকে তৃণমূল, তৃণমূল থেকে কেন্দ্র, এই দুইয়ের সমন্বয় করতেই বিএনপির এই বর্ধিত সভা। জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা কেন্দ্রীয় নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণে কাজ করে যাবেন নিরলসভাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। মানিকগঞ্জে ট্রাফিক পুলিশের মাসোহারায় প্রকাশ্যে শহরের অলিগলিতে চলাচল করছে অনিবন্ধিত যানবাহন। অপরদিকে নিবন্ধিত ও অনিবন্ধিত যানবাহনে মামলা বাণিজ্যে অতিষ্ঠ চালকেরা। এর ফলে ছোট্ট শহরের যানজট এখন নিত্যদিনের সঙ্গী। তবে অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ট্রাফিক পুলিশের। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। মানিকগঞ্জ শহরে প্রতিদিন 2000-এর বেশি হ্যালো বাইক ও মোটর চালিত রিক্সা চলাচল করে। এর মধ্যে পৌরসভার অনুমোদিত হ্যালো বাইক 722টি এবং মোটর চালিত রিক্সা 1085টি। এছাড়া মামলা জটিলতায় শহরে আরও 550টি অনিবন্ধিত হ্যালো বাইক চলাচল করে। অনিবন্ধিত এসব হ্যালো বাইক ও মোটর চালিত রিক্সার কারণে শহরে বাড়ছে যানজট। এসব অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় দিন দিন শহরে বাড়ছে যানবাহনের সংখ্যা। ভোগান্তিতে নগরবাসী ও শহরে আসা মানুষ। কতজনে মানতে করে চালায়, আবার কতজনের মন করেন প্লেট, একটা প্লেট ওই আর 10টা বানায় নেয়, ওই 1 নাম্বার দেয়। আমার এনে কাগজপত্র আছে, সব আছে, তারপরেও আমার ধরে 2000 টাকার মামলা দিয়ে দিছে। একজনের লিগে আইনি করে, আরেকজনের লিগে বেআইনি করে, তাহলে পুলিশ আইন তো সবার জন্য সমান, তাহলে আমাদের জন্য কেমন সমান হইলো? চলাচলকারীরা বলছেন যানবাহন চালকদের মধ্যে আইন অমান্য করার প্রবণতা বাড়ছে। ট্রাফিকদের সঠিক দায়িত্ব পালনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। মামলা দেয়, আবার ধরেন যে টাকার বিনিময়ে গাড়ি ছেড়ে দেয়। প্যালেটওয়ালা তো ধরতেছে, প্যালেট ছাড়া ধরতেছে। এখন যদি প্যালেট থাকতো না ধরতো তাহলে আমরা প্যালেট লাগাইতাম। এখানে প্যালেট থাকলেও ধরে, না থাকলেও ধরে। পুলিশে ধরলে 2000 টাকার মামলা দেয়, গাড়ি 3 দিন ডাম্পিং থাকে, 3 দিন পর গাড়ি দেয়, 2000 টাকা নেয়। তবে অভিযোগ অস্বীকার করে অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশ পরিদর্শক। যেগুলা নিবন্ধিত না, পৌরসভার অনুমতি ব্যতীত, মানে প্লেট লাইসেন্স নাই যেগুলা, এগুলো আমরা প্রতিনিয়তই এগুলা আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করতেছি। কিছু আছে কাঁচামাল দ্রব্য নিয়ে অনেক সময় বিভিন্ন সময় চলে আসে, যেগুলা মানবিক কারণে আমরা ছাড় দিই। এছাড়া বাকিগুলা মোটামুটি আইনের আওতায় নিয়ে আসছি। অনিবন্ধিত যানবাহনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের লাকুটিয়া বাবুগঞ্জের 5 কিলোমিটার সড়কে দীর্ঘ 18 বছরেও লাগেনি সংস্কারের ছোঁয়া। খানাখন্দে যাত্রী দুর্ভোগ আর পরিবহন দুর্ঘটনায় চরম আতঙ্কে লাখো মানুষ। নতুন সরকারের উদ্যোগে বদলাবে এই সড়কের ভাগ্য, এমন প্রত্যাশা এলাকাবাসীর। বরিশাল থেকে পারভেজ রাসেল জানাচ্ছেন বিস্তারিত। বরিশালের লাকটিয়া থেকে বাবুগঞ্জ হয়ে মুলাদি, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষের প্রতিদিন যাতায়াতের সহজ একমাত্র মাধ্যম হল 5 কিলোমিটার দীর্ঘ এ সড়কটি। অথচ সড়ক নির্মাণের 18 বছরেও লাগেনি কোনো সংস্কারের ছোঁয়া। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা পুরো সড়কটি। বেহাল সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি সহ নানা ক্ষয়ক্ষতি। যাতে করে এই রাস্তাটা পূর্ণ সংস্কার সহ আমাদের এই দুর্দশা দুর্হাল থেকে আমরা মুক্ত পাইতে পারি। গাড়িতে বসতে সমস্যা হয়,
এর কারণে আমরা চাচ্ছি যাতে দ্রুত রাস্তাটা পরিবর্তন হয়, ভালো হয়। সড়কে ঝুঁকি নিয়ে দু একটি পরিবহন চললেও কোনোভাবেই চলছে না রোগী বহন করা অ্যাম্বুলেন্স। জনদুর্ভোগের এই সড়কটি থেকে মুক্তি চায় লাখো মানুষ। আইয়ে বলে যে রাস্তার কাম করবো, আমাকে ভোট দেন, এরপরে ভোট লাগেও না, হয়ে যায়, এরপরে আর কোনো খোঁজখবর নেই। বিগত সরকারের আমলে অনেকবারই আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসে আমরা ফল পাইনি। গাড়ি পড়ে যায়, সাইডে নামে যায়, গাড়ির পাতি ভাঙে, হ্যাঁ, টিউব ভাঙে যায়, রাস্তার ভিতরে মানে পড়ে যায়, দুর্ভোগ বাজিয়ে যায় একটা। ওই সড়কটি সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন। সংস্কার বা মেরামতের প্রকল্প থেকে হোক অথবা নতুন বরাদ্দ থেকে হোক এই রাস্তাটা যাতে মেরামত এবং সংস্কার করে বাবুগঞ্জবাসীর দুর্ভোগ লাঘব করার চেষ্টা করা হয়। রাস্তাটি 12 ফুট থেকে বর্ধিত করে 18 ফুট এবং কার্পেটিং সহ 24 ফুট চওড়া করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। এই কাজটা অত্যন্ত দীর্ঘস্থায়ী, টেকসই এবং যাতে ডাবল লেনে মানুষের যাতায়াত আরও স্মুথ হয় সেই লক্ষ্যে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। সরকার আসে, সরকার যায়, তবুও পরিবর্তন হয় না। বরিশাল থেকে লাকুটিয়া হয়ে বাবুগঞ্জের 5 কিলোমিটারের এই সড়কটি, খানাখন্দে ভরা এই সড়কটি যেন আজ মরণ ফাঁদ। তাই দ্রুত এই সড়কটি সংস্কার করে এই অঞ্চলবাসীর দুঃখ লাঘব করবে সরকার, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।